এই চিন্ময় একজন, তিনি একজন বলৎকারী। তিনি অসংখ্য ছোট ছোট বাচ্চারা ইয়ার বক্তব্য দিয়েছে যে তাদের সাথে তিনি যৌন নির্যাতনের শিকার। আমরা দেখেছি গাড়ির ভিতরে তিনি একটা মেয়েকে তিনি যৌন নির্যাতন করছেন। এভাবে তিনি একজন জঙ্গিবাদী কাজের সাথে জড়িত। আপনি দেখেছেন যে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায় রয়েছেন, তাদের সাথে কিন্তু এই অনেক অমিল রয়েছে এই উগ্রবাদী আহ, এই কি বলে ইসকনের। ইসকন এবং আরএসএস এই দুইটার চেহারা এক। জাতীয় পার্টির অবস্থান ছিল ফ্যাসিবাদের দোসর হিসাবে, ভারতের ক্রিয়ানক শক্তি হিসাবে এবং আধিপত্যবাদী শক্তিদের একটা দাবার গুটি হিসাবে এই জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ, জিএম কাদের এবং রওশন এরশাদরা তারা ব্যবহৃত হয়েছে। যার কারণে আজকে তাদের ঠিকানা অবশ্যই কারাগার হওয়া উচিত, তাদের আইনের আওতায় আনা উচিত। তাদের বিচারের মুখোমুখি না করলে নতুন প্রজন্ম আমাদের মুখে থুথু দিবে। আমাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত আজকে 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তিনি আমাদের দেশে আসতে পারেন নাই। তার মামলাগুলো এখন পর্যন্ত শেষ হয় নাই। আমাদের এখনো আমাদের জেল ইয়াতে আদালতে যাওয়া লাগতেছে। যার কারণে এর ভিতরে বিএনপির সমালোচনা মনে হয় যেন বিএনপি সরকারে আছে, মনে হয় যেন বিএনপি দেশ চালাচ্ছে। বাংলাদেশে তার এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে পরাজিত শক্তি রয়েছে, তারা তাদেরকে দিয়েই এখানে উস্কানি এবং এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য তারা বিভিন্ন ভাবে তারা পায়তারা করছে এবং বিভিন্নবার কয়েকবারই দেখেছেন যে তারা ব্যর্থ হয়েছে এবং এটা সম্ভব হবে না। আপনি আমাকে একটু আগে একটা প্রশ্ন, হ্যাঁ দর্শকের প্রশ্ন জবাব যে বাশার আল আসাদ 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘকাল জাতির ঘাড়ে চেপেছিল এবং তারা পুতিনের সহযোগিতায় তারা ক্ষমতায় টিকেছিল। ঠিক একইভাবে বাংলাদেশে 17 বছর হাসিনা সেই ভারতের গোলাম হিসেবে, ভারতের দাসখত দিয়ে তারপর বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং শতভাগ সেই কুচবিহারের যে জন্ম নেওয়া হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি তাদেরই সেই পদাঙ্ক অনুসরণ করে ভারতের সেই প্রেসক্রিপশনে আমরা দেখেছি। আমরা 14 সালে দেখেছি যে এখানে পররাষ্ট্র সচিব এসে আসার পরে বলল যে আপনাকে নির্বাচনে যেতে হবে, তা নাহলে বিএনপি জামাত ক্ষমতায় যাবে। আবার দেখলাম এই যে 24 সালে নির্বাচনের আগেও আমাদের বোধহয় রবি ভাই বলেছিল সুন্দর করে যে জিএম কাদের সাহেব তিনি এসে এখানে বললেন যে বলা যাবে না সব কথা। আবার নির্বাচনে যাবেন না এমন নাটকও করেছিলেন, আবার নির্বাচনে গেলেন। তবে জাতীয় পার্টির আমাদের এই যে মাহমুদ ভাই, উনি সাবেক ছাত্র নেতা এবং একজন সজ্জন ব্যক্তি, কিন্তু জাতীয় পার্টির কোন নেতাকে তো আমরা টক শোতে দেখি না। কিন্তু মাহমুদ ভাই সাহস করে আসেন। আমি জানি না যে ওনারা কিভাবে এখন পর্যন্ত দীর্ঘ 17 বছরের গুম খুন অপহরণ থেকে শুরু করে এই রাষ্ট্রের যত আহ, খারাপ কাজগুলো হয়েছে এর আওয়ামী লীগের যতটা দায়ী, সমানভাবে দায়ী হচ্ছে জাতীয় পার্টি। এক চিমটি তাকে যদি কম দেওয়া হয় তাহলে চুন্নু সাহেবের সেই বক্তব্যকে আমাদের সে অস্বীকার করা হবে। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য একমাত্র দাবিদার হচ্ছে জাতীয় পার্টি। এবং তিনি বারবার বলেছেন যে 96 সালে যে ক্ষমতায় আসছে এজন্য জাতীয় পার্টির সহযোগিতায় ক্ষমতায় আসছে, 2009 সালে ক্ষমতায় আসছে জাতীয় পার্টির জন্য, 2014 সালে জাতীয় পার্টির জন্য, 2018 সালে জাতীয় পার্টির জন্য, 24 সালে জাতীয় পার্টির জন্য। এবং এটাই বাস্তবতা, এটাই সত্য। এবং চুন্নু সাহেবের সেই বক্তব্যটা আমি শোনাতে চেয়েছিলাম, আমি সেই ধৈর্যচ্যুতি ঘটাবো না। তো এটা আপনারা সবাই দেখেছেন। যার কারণে এই যে তার যে আত্মস্বীকৃত যে মুজিবুল হক চুন্নুর বক্তব্য তিনি পার্টির মহাসচিব হিসেবে দিয়েছেন, এটা এদেশের মানুষ এটাকে ধারণ করে। সেই হিসাবে আওয়ামী লীগকে রাজনীতি করার থেকে নিষিদ্ধ করার দাবি উঠেছে সর্বমহলে। আমি মনে করি এর সাথে জাতীয় পার্টিকে কোনোভাবে বঞ্চিত করা ঠিক হবে না, তাহলে জাতীয় পার্টির উপরে জুলুম করা হবে। এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং ইতিমধ্যে মুজিবুল হক চুন্নু, তাদের বিরুদ্ধে একই অপরাধে মামলা হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তা না হলে ভবিষ্যতে বাংলাদেশে কোনো স্বৈরাচারের দোসর সৃষ্টির জন্য, কোনো অপশক্তিকে সহযোগিতার জন্য কেউ এগিয়ে আসবে না। কারণ আমরা আজকে যেই অপশক্তির বিরুদ্ধে লড়াই করে দীর্ঘদিন লড়াই করে আজকে যে আমরা গণতন্ত্রের একটা সূর্যোদয়ের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমি মনে করি যে এই সরকারের যেই সমস্ত কাজগুলোকে আমরা যদি একটা গণতান্ত্রিক চেহারা দেখতে চাই তা কিন্তু আমাদের সম্ভব হবে না। আমরা সেদিনে এই প্রধান উপদেষ্টার দাওয়াতে গিয়েছি, আমরা সেখানে ঐতিহাসিক আমার আসলে আমি মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, আমরা দেখেছি যে এরকম কোন সরকার তার ডাকে সমস্ত মত পথ দক্ষিণপন্থী সেই আপনার সমাজতন্ত্রী ইসলামিস্ট
বাম, মধ্যবাম, লিবারেল, গণতান্ত্রিক, জাতীয়তাবাদী সমস্ত দলের মিলন মেলা অবশ্যই হয়েছিল। এবং তিনি যে তার যে বক্তব্য, তার যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দৃঢ়তার সাথে যে ফ্যাসিবাদকে এবং ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করার জন্য তিনি যে বক্তব্য দিয়েছেন, সত্যি তিনি প্রশংসার দাবিদার এবং তিনি তার তার সত্যভাবেই তিনি এটাকে মোকাবেলা করছেন। আজকে বাংলাদেশের এই পরাজিত শক্তিকে নিয়ে ভারত বিভিন্নভাবে খেলছে। আপনি দেখেছেন যে যুবলীগের ছেলেরা তারা গিয়ে রাতের বেলায় সেই নীরবে নিভৃতে গ্রামগঞ্জের যে মন্দিরগুলোতে একটা প্রতিমার হাত ভেঙে দিল, একটা মন্দির ভেঙে দিল। পরের দিন সকালে ওই ছাত্রলীগ, আওয়ামী লীগই আবার সেখানে কিন্তু প্রোপাগান্ডা করছে, মানববন্ধন করছে। এই চিন্ময় তিনি একজন বলৎকারী। তিনি অসংখ্য ছোট ছোট বাচ্চারা বক্তব্য দিয়েছে যে তাদের সাথে তিনি যৌন নির্যাতনের শিকার। আমরা দেখেছি গাড়ির ভিতরে তিনি একটা মেয়েকে তিনি যৌন নির্যাতন করছেন। এভাবে তিনি একজন জঙ্গিবাদী কাজের সাথে জড়িত। আপনি দেখেছেন যে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায় রয়েছেন, তাদের সাথে কিন্তু এই অনেক অমিল রয়েছে এই উগ্রবাদী এই কি বলে ইসকন এবং আরএসএস, এই দুইটার চেহারা এক এবং তাদের পোশাক এক, তাদের কর্মকাণ্ড এক, তাদের স্লোগান এক, তারা জয় শ্রীরামে তারা বিশ্বাস করে। যার কারণে এই বাংলাদেশে আরএসএস এর কার্যক্রম তথা ইসকনের কার্যক্রম বন্ধ হওয়া উচিত। এবং আমি দেখেছি যে মাদারীপুরে একটা সনাতন মন্দির থেকে তাদের যেই একজন ধর্মগুরুকে এই ইসকনের তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে অপমান অপদস্থ করে বের করে দিয়েছে এই সনাতন ধর্মের হিন্দুরাই। এবং অসংখ্য হিন্দুদের বক্তব্য কালকেও আমরা দেখলাম যে এভাবে চিন্ময়ের মতো একজন জঙ্গির পাশে দাঁড়িয়ে ভারত মূলত বাংলাদেশের হিন্দুদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, তাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। বাংলাদেশের হিন্দুরা ভালো আছে এবং আমরা যখনই দেখেছি যে এই 5 তারিখের পরে আমাদের বিএনপি, জামাত ইসলামী সহ আমি নিজে একদিনে প্রায় 12টা মন্দির আমার নির্বাচনী এলাকাতে আমি ঘুরেছি, তাদেরকে শান্তি সমাবেশ করেছি। তারা বরঞ্চ বলছে যে আমরা খুব ভালো আছি এবং আমরা মন্দির পাহারা দিয়েছি। ওই যাদের মন্দিরে শান্তি সমাবেশ করে এসেছি, আমার সাথে গলা মিলিয়ে বক্তব্য দিয়েছে, তারা আবার পরের দিন গিয়ে এই পিরোজপুর জেলা সদরে মন্দির ভাঙার অভিযোগে তারা আবার সেখানে মানববন্ধন করেছে। এই হচ্ছে গিয়া আওয়ামী এবং জাতীয় পার্টির যে দোসরদের কর্মকাণ্ড। তারা আমাদের এখানে একটা প্রশ্নবিদ্ধ একটা পরিবেশ, একটা ঘোলা পানিতে মাছ শিকারের জন্য চেষ্টা করছে। এটা সবসময় ছিল। যার কারণে এটা আমরা মনে করি আজকে মাহমুদ ভাইদের উচিত ছিল যে 2000-এর উপরে মাহমুদ ভাই বক্তব্যের শুরুতে বলেছিলেন যে মানুষ এরকম একটা পরিবর্তন চেয়েছিল, এরকম একটা প্রয়োজন খুবই দরকার ছিল। মাহমুদ ভাই, তাহলে জাতীয় পার্টি কেন 24 সালে 3 মাস আগের যে নির্বাচন হলো সেই নির্বাচনে গেল? নির্বাচনের পরে এই আন্দোলন চলাকালীন সময়ে তারা কেন পদত্যাগ করলো না? তারা কেন এই হত্যার নিন্দা জানালো না? কেন সংসদ থেকে তারা সরে দাঁড়ালো না? আজকে আপনি খুব সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় আপনি বললেন আপনার মনের কথা। এটা আপনার মনের কথা হতে পারে, জাতীয় পার্টির বক্তব্য নয়। জাতীয় পার্টির অবস্থান ছিল ফ্যাসিবাদের দোসর হিসাবে, ভারতের ক্রিয়ানক শক্তি হিসাবে এবং আধিপত্যবাদী শক্তিদের একটা দাবার গুটি হিসাবে এই জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ, জিএম কাদের এবং রওশন এরশাদরা তারা ব্যবহৃত হয়েছে। যার কারণে আজকে তাদের ঠিকানা অবশ্যই কারাগার হওয়া উচিত, তাদের আইনের আওতায় আনা উচিত। তাদের বিচারের মুখোমুখি না করলে নতুন প্রজন্ম আমাদের মুখে থুথু দেবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, আপনার কাছে আমি মাঝে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম যে ছাত্রলীগের গোলাম রব্বানী হঠাৎ করে জামাত ইসলামের প্রশংসা করছে কেন? ওরা কি জামাত ইসলামের উপর এটা আমি আপনাকে শুধু ওইটা না, আপনি আজকে দেখবেন যে যারা বিএনপির সমালোচনা করে, বিএনপি এখন বলতে ক্ষমতায় যায়নি। বিএনপি দীর্ঘ 17 বছরের মামলা, হামলা, নির্যাতন, নিপীড়নে 1 লক্ষের বেশি মামলা এবং 1 কোটির উপরে আসামি। আমি নিজে 13টা মামলার আসামি। আমি 6 বার গ্রেফতার হয়েছি। আমি নিজে যুবলীগের হামলার শিকার হয়েছি। আমাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত আজকে 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তিনি আমাদের দেশে আসতে পারেন নাই। তার মামলাগুলো এখন পর্যন্ত শেষ হয় নাই। আমাদের এখনো আমাদের জেল আদালতে যাওয়া লাগতেছে। যার কারণে এর ভিতরে বিএনপির সমালোচনা মনে হয় যেন বিএনপি সরকারে আছে, মনে হয় যেন বিএনপি দেশ চালাচ্ছে। আজকে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারে না, জাতীয় পার্টির যে সমস্ত নেতারা কথা বলতে পারে না, আজকে চায়ের দোকানগুলোকে গরম করছে। আজকে আমাদের সৃষ্টির জন্য তারা জামাতের পক্ষ নিয়ে। জি ইরান ভাই একটু শুনুন। বলে রবি ভাই, মানে তারা কি জামাতের উপর ভর করতে চাচ্ছে নাকি? না 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 না, এই যে হাসিনা আপু আপনার যে প্রশ্নটা ইরান বের করছেন সেটা উত্তর নেন।
কারণ হলো মানুষ কিন্তু যখন নাকি কারো কাছ থেকে সহযোগিতা পায় সেটা কিন্তু মানুষ সবসময় স্মরণ করে, মনে মনে করতে হয়, হয়তো প্রকাশ না করলে। কারণ গোলাম রব্বানী সাহেব আজকে যে কথা বলছে জামাত ইসলাম সম্বন্ধে, এটার সাথে আমি একমত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি, যারা নাকি বোরকা পরে হ্যামলেট মাথা দিয়ে নিজের অস্তিত্বকে অস্বীকার করে ছাত্রলীগের সাথে আতাত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছিল, ওনারা নিজেরাই বলছেন। অতএব এটা তাদের পুরনো সক্ষতা, 96 সালে করেছিল বিএনপিকে ক্ষমতা থেকে হটানোর জন্য। আর আজকে যে সক্ষতা গোলাম রব্বানী বলছে, গোলাম রব্বানীর অধীনেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সেক্রেটারি এরা হলে ছিল এবং তার তত্ত্বাবধানেই তারা রাজনীতি করত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেহেতু সে পুরনো কথাটা মনে পড়ে গেছে। তো প্রথম দেখার ভালোবাসা কখনো আপা বলা যায় না, সেহেতু জামাতকে তারা ভালোবাসবে, এটা দুঃখের কিছু। যারা এই সরকারকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তারা মূলত এই সরকারের বিরুদ্ধে কথা না বলে বিএনপির দোষ ধরা শুরু করেছে, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আবার জামাত ইসলামের পক্ষে তারা অনেকে অবস্থান নেওয়ার চেষ্টা করে। আমি মূলত বলতে চাই যে এভাবে না করে তারা সরাসরি বলুক যে আমরা আওয়ামী লীগের পক্ষের, আমরা জাতীয় পার্টির পক্ষের, আমরা এই সরকারের বিরোধী, তাহলে আমাদের শত্রু চিনতে আরো সুবিধা হয়, আমাদের কাজ করতে সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে।